আব্বা, তাড়াতাড়ি আহেন, এক শহরে পোলা কুত্তার মতো ভাইরে পিটাইতেছে। ভাই বাঁচত না আব্বা যান, জলদি আহেন। অস্থির কণ্ঠের চিল্লাচিল্লি শুনে কলিজা শুকিয়ে এলো সবার। সত্যি সত্যি বাড়ির বাইরে এক অপরিচিত ছেলে বেধড়ক পিটিয়ে যাচ্ছে সাইদুলকে। সাইদুলের নাক মুখ দিয়ে চুটিয়ে রক্ত পড়ছে, সেদিকে একচুল পরিমাণ ভেঙে ছেলেটার। রাগের কারণে ছেলেটার কপালে ঘাম, সেই সাথে হাতের অবস্থাও নাজেহাল। তবুও লম্বা উচ্চতার মানুষটা বেপরোয়া ভঙ্গিতে শার্টের দুই হাতে কমিয়ে তুলে ধুলছে পেটাচ্ছে সাইদুলকে। তার পাশে মাটিতে লুটিয়ে হাহাকার করছে আরো 3টি ছেলে। শরীরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে কোনো মায়া দেওয়া করেনি ছেলেটা। হান্নান দ্রুত পরিস্থিতি সামলানোর জন্য ছেলেটাকে চিৎকার করে বলল, কে তুমি? কোথা থেকে এসেছো? কেন ওদের মারছো? এই ছেলে যতটা কঠোর হলে এই ছেলেকে দমানো যায় সেই ভাবভঙ্গিতেই বললেন হান্নান। কথাটা কানে যেতে হাতের পাশটা যেন ক্ষণিকের জন্য থামলো। ছেলেটার নাম মাহাতিম আনসারী এবং সে পরিবার সহ গ্রামে ঘুরতে এসেছিল। ইতিমধ্যে বড় বাজারের মোড়ে 4টি বখাটে ছেলে মাহাতিমের চাচাতো ফুফাতো বোনগুলিকে বিশ্রী ইঙ্গিতে কথা বললে মাহাতিম একটু ছাড় দেয় না ওদের। ভয়ে ছেলেগুলো বাইক নিয়ে পালালে মাহাতিমও ঝিপ ছুটিয়ে ভয়ঙ্কর ভাবে ধাওয়া করে। একেবারে বাইকের সবকটাকে মাটিতে ফেলে বাস তুলে অনবরত পিটাতে থাকে। হইচয়ে হট্টগোলে গ্রামের লোকজন জড়ো হলে দ্রুত একজন দৌড়ে গিয়ে জমিদার মোল্লাকে ডেকে আনে। মোল্লা এসেই দেখেন ছেলেটার পুরনো সাহেবদের মতো পোশাক, পায়ে চকচকে কালো শুজ, কালো শার্ট, কালো প্যান্ট, কালো বেল্টের বেশভূষায় এক সুদেহী পুরুষ। গায়ের রং ধবধবে সাদা না হলেও উজ্জ্বল বর্ণের মানানসই স্কিন টোন তার। রোদের দাপটে কপাল ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে তার, হাতের চামড়াটাও ভীষণ লাল হয়ে আছে যেন। এবার ছেলেটা শক্ত দৃষ্টিতে বৃদ্ধের পানি চোখে চোখ রেখে তাকালো। একজোড়া চোখের এমন ভয়ঙ্কর তেজ থেকে হান্নান চট করে ছেলেটার হাত থেকে বাস ছিনিয়ে ছুঁড়ে ফেলে দিল। তৎক্ষণাৎ আবার পরিচয় জিজ্ঞেস করলে ছেলেটা বিরক্তিতে চুরমার হয়ে বলল, এই কুকুরের বাচ্চাগুলো এমন গ্রামে থাকার সুযোগ পায় কিভাবে? আপনি কি এই গ্রামের মোল্লা না? কিভাবে এমন জলনি কুকুরদের গ্রামে পোষেন? ওদের বাপ টাকা দেয়? সব কয়টা শালা। হান্নান চকিত দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকাবে অমনি পিছন থেকে শোষ করে দুটো মাইক্রো আসার শব্দ হলো। ধুকপুক ধুকপুক করে হৃদযন্ত্র চলতেই দুটো তৎক্ষণাৎ তরমুজের মতো চক্ষু করে ফেললো। অবাক হতবাক কৌতূহল দৃষ্টিতে দেখলো একজন পৌরা ও ছোট ছেলে বাদে 4টি ছেলে 3টি মেয়ে সমস্বরে দৌড় লাগিয়ে চেঁচিয়ে আসছে, মাহাতিম ভাই, আর ইউ ওকে? মাহাতিম সেদিকে লক্ষ্য রেখে রক্তাক্ত হাতের মুঠো থেকে বৃদ্ধ আঙ্গুল তুলে ইশারায় সুস্থ আছে বোঝালো। ততক্ষণে দৌড়ে ভিড় হাতিয়ে একেবারে মাহাতিমের পাশে এসে দাঁড়ালো ভাই বোন ও বন্ধুগুলো। বোনগুলো তাড়াতাড়ি মাহাতিমের হাত টেনে পানি ঢেলে রুমাল টিস্যু চেপে ধরলো, সেই সাথে হাতের গড়িটা খুলে নিল। অস্থির হয়ে ভাই ও বন্ধুগুলো বারবার জিজ্ঞেস করতে লাগলো, ব্রো তুমি ঠিক আছো? কোনো চোট লাগেনি তো? হাতে খুব ব্যথা করছে? স্কাউন্ডেলকে এক চোট দিব নাকি? মাহাতিম ইশারায় ওদের উত্তেজিত অবস্থাকে থামিয়ে দিল। ঠান্ডা ও শান্ত হতে বললে। এদিকে হান্নান তখন কপালে ভাঁজ ফেলে পৌরার দিকে চেয়েছিলেন। হঠাৎ খুশির সাহসে চিল্লিয়ে বলেন, মারজামা তুমি? কি নসিব গো খোদা! এই সরে দাঁড়া, তাড়াতাড়ি সরে দাঁড়া, আমার মারজামা এসেছে। মাগো আসো আসো, এদিকে আসো। পৌরার গায়ে কাতানের সফেদ শাড়ি, মাথায় ঘোমটা, পায়ে নরম কালো জুতা এবং ঠোঁটে মিষ্টি হাসির ছোঁয়া। ঠিক ডান পাশে মায়ের সাথে আছে 12 বছর বয়সী মাহাদি। মায়ের দেখা দেখে বৃদ্ধের পা ছুঁয়ে সালাম করে ফেলে। তখন মার্জা প্রসন্ন কণ্ঠে বললেন, আপনাকে দেখতে এলাম বাবা মশাই, আপনার ভিটে বাড়িতে নির্মল হাওয়া খেতে এলাম, কিন্তু আসার সময় যা হলো। কথা আটকে গেলে বৃদ্ধ আড়ষ্ট হয়ে পুরো ঘটনা জানতে চাইলে মার্জা সব খুলে বললেন। সব ঘটনা শুনে প্রচন্ড খেপে গিয়ে সাথে সাথে পঞ্চায়েত দিকে ওদের বিচার করতে নির্দেশ দিলেন। কুটুম নিয়ে বিশাল বাড়িতে উপস্থিত হতে আপ্যায়নের ধুম পড়ে গেল সবার। হান্নান মোল্লার বয়স 61, 18% জমির উপর ভিটে বাড়ি স্থাপন করেছেন তিনি। গ্রামের মোল্লারূপে বেশ খ্যাতি ওনার, তবে একমাত্র জমিদার হিসেবে এখনো নাম যশ খ্যাতি রয়েছে তার। 3টা ছেলে আছে, সেই সঙ্গে 3 ছেলের বউ। প্রথম ছেলেটা গত হয়েছে 7 বছর আগে। দ্বিতীয় ছেলেটা গ্রামের হেডমাস্টার, তৃতীয় ছেলেটা কাতার প্রবাসী। মোল্লা বাড়িতে কয়েক যুগ পর যেন আগমন হলো কুটুমের। হান্নান সাহেবের বন্ধু কন্যা কত যুগ পর এসেছে। পথিমধ্যে এমন দুর্ঘটনার কথা শুনে ব্যথিত হলেন খুব, কিন্তু খাতিরের জন্য লেগে পড়লেন সবাই। প্রচন্ড রূপে মেজাজ খারাপ হয়ে আছে মাহাতিমের।
এখানে আসাটাই ওর ভুল হয়েছে। মা কসম না দিলে কখনোই আসতো না এখানে। মাহাতিমের ফুফাতো বোন নীতি ও প্রীতি পায়ের উপর পা তুলে লেবুর শরবত খাচ্ছে। একটু পরপর মাহাদি এসে বাড়ির রিপোর্ট দিয়ে যাচ্ছে। চাচাতো ভাই সামিক সাবির শার্টের কলার টেনে সোফায় বসে আছে। বন্ধু সিয়াম সৌভিক তো গরমের জ্বালা অতিষ্ঠ বোধ করছে। এদিকে সবচেয়ে ছোট চাচাতো বোন ফারিন ঘুরঘুর করে পুরো বাড়ি দেখছে। বাড়ির দোতলা থেকে 4 জোড়া চোখ অতিথি দেখার জন্য অপেক্ষা করছে। কখন দাদাভাই তাদের খাবার ঘরে ডাকবেন সেটার জন্য প্রহর গুনছে। 3 জনের পরনে বিভিন্ন রঙের শাড়ি থাকলেও কেবল একজনের শাড়িতে সাদামাটা। বোনদের থেকে দূরে দাঁড়িয়ে আকাশ দেখছে মানবিতা। গ্রামের রেওয়াজ ও বহুদিনের ঐতিহ্য হিসেবে সব মেয়েদের শাড়ি পরার নিয়ম। বাকি 3টা বোন দোতলার সিঁড়ি ধরে ছেলেগুলোকে দেখার জন্য ছটফট করছে। একটু আগে জানতে পেরেছে বাড়িতে অনেকগুলো সুন্দর সুন্দর ছেলে এসেছে। সবাই দেখতে লাজবাব, এক একটা জম্পেশ রূপবান। মেয়েগুলো সুন্দরী এবং পোশাক আশাকেও ফিটফাট। এগুলো শোনার পর থেকে প্রচন্ড কণ্ঠায় অস্থির হয়ে আছে সুরাইয়া, সাবা, শাহানাজ। হালকা গোলাপি সুতির শাড়িতে ভোতা মুখে দাঁড়িয়ে আছে মেহেন্দু। হঠাৎ সুরাইয়া যেন শাহানাজের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠল, আপু আপু, এই দেখো ওরা আসছে। ওদের খাবার ঘরে দাদাভাই ডেকেছে, তাড়াতাড়ি দেখো আপু, তাড়াতাড়ি। সুরাইয়া থামতে দেরি, অমনি একে একে সবগুলো ছেলে ওদের দৃষ্টির সীমানার বাইরে চলে গেল। প্রচন্ড স্পিডে ধুকপুক করতে থাকা বুকটা আরো বেতাল ভঙ্গিতে ছুটতে লাগলো। সত্যি মোল্লাবাড়িতে পুলিশের আগমন অদ্ভুত অনুভূতির সঞ্চার করছিল। কিন্তু কে জানতো 3 জোড়া চোখের হাসি হাসি দৃষ্টি আকস্মিকভাবে আটকে যাবে। কে জানতো বুকের হুলস্থুল কাঁপুনিটা ধক ধক করে জাবুকের মতো পিটাবে। কে জানতো সিনেমার সেই ডায়লগের মতো সত্যি সত্যি হার্টবিট মিস হবে। সিঁড়ির রেলিং আঁকড়ে বরফের মতো শক্ত হয়ে গেল শাহনাজ। মুখে জল ঝুলিয়ে হা করে ফেললো সুরাইয়া। বিস্ফোরণ জাননিতে আশ্চর্য হয়ে শব্দ গুলিয়ে ফেললো সাবা। সকলের হইচই চিল্লাচিল্লি যখন সহসা থমকে রইল, তখন কৌতূহল মনে পিছু তাকায় মেহমুদ। 3 বোনের অরুণ দৃষ্টিভঙ্গি দেখে সাথে সাথে ভ্রু কুঞ্চন করে দোতলা থেকে নিচে দৃষ্টি ফেলল। অমনি শরীরের প্রতিটা পশম কাটা দিয়ে সূচের মতো বিঁধল। শুধু দৃষ্টি আটকে রইল শুধুই সুদীর্ঘ সমুদর্শনের ন্যায় এক সুদর্শন পুরুষের উপর, যার প্রশস্ত বুকটা কালো শার্টের আড়ালে আটসাভাবে ঢেকে আছে। শার্টের দুটো বোতাম খোলার কারণে উন্মুক্ত বুকের কিছু অংশ দেখা যাচ্ছে। লোভনীয় বস্তুর মতো, নয়তো অনেকটা কাঙ্গালের মতোই তাকিয়ে আছে তার বিশাল বুকের দিকে। কোমরের কালো বেল্টের সাহায্যে শার্টটা ইন অবস্থায় রয়েছে। কানে ফোন লাগিয়ে অন্য হাত পকেটে গুছে মানুষটা রাগচটা ভঙ্গিতে চলে যাচ্ছে। মাথার এক ঝাঁক চুল ট্রিম কেটে ঢুকে নিলেও সেই চুলগুলো জেলের কারণে অটল হয়ে আছে। স্বল্প মুহূর্তের অল্প দর্শনে দেখার তৃষ্ণা একটু মিটল না যেন। আর সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ চোখের পাতা বুঝে ফেলল। কেউ জানে না আগামীকাল কি আসতে চলেছে। কেউ কিছুই জানে না কি হতে যাচ্ছে, কিভাবে মুখোমুখি হবে ওই মানুষটা। কেউ কি বেঁকে বসবে শেষমেশ, নাকি অপেক্ষা করছে অনেক কিছু ক্ষণকাল।